মাত্র একটা ক্লাসে সামারি এবং টিম ফাইনাল সাজেশন সাথে যা যা তোমার লাগবে, পরীক্ষার আগের রাতে তুমি যা যা দেখে যাবা, যেই টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেই একদম সব কিছু আসতে পারে, একদম সাজেশনটা একদম পুরোটা পিডিএফ সহ তুমি জাস্ট পেয়ে যাবা এই একটা ভিডিওতে। এবং এই ভিডিওটা যদি তুমি জাস্ট মনোযোগ দিয়ে করো তাহলে তুমি এই জায়গা থেকে অবশ্যই অ্যান্সার করে আসতে পারবা। এবং আমরা কি কি পড়বা সেটা আগে তোমাকে একটু দেখানোর ট্রাই করি। খুব ভালো করে দেখো কোন জায়গা থেকে একদম আতঙ্কের নাম হলো টিমটা কোত্থেকে আসবে, কারণ সামান্য টাকার নিয়ম আমরা অনেকে জানি কিন্তু টিমটা তো নতুন। তো এই জায়গা থেকে প্রশ্নগুলো কোত্থেকে আসতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখব। জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইয়েস, সো স্যার যদি একটু হেল্প করতো আমাকে। স্যার একটু এখানে যদি বলি, এখানে আমার স্যার একটু ওকে শিওর। সো এখানে হচ্ছে আমরা স্যার যে জিনিসটা আমরা রাখার চেষ্টা করছি, যেই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় সবচাইতে বেশি আসবে কিংবা আসার চান্সেস সবচাইতে বেশি, ওই জিনিসগুলোকে আমরা এখানে দিছি। যেমন দেখো এখানে ইউনিট 2 লেসন 1 এর আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ কার্স, এই জিনিসটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো ইউনিট 3 থেকে দিছি আমি লেসন 1 এর বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। এই জিনিসটা কোনটা ছিল? এই জিনিসটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা যে তোমার কবিতা আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি। সো এই কবিতাটার হচ্ছে ইংলিশ ভার্সন। এরপর ইউনিট 6 এর লেসন 2 হোল ফাস্ট টু ড্রিম। সব সময়ের মতন হচ্ছে এই জিনিসগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে ইউনিট 11 লেসন 1 এর আই সিট অন ওয়ান অফ টাইপস, খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে এই কবিতাটা। আমার যেটা ব্যক্তিগত যেটা ফিলিংস, আর যেহেতু একটু যুদ্ধময় একটা পরিস্থিতি বিরাজ করছে, সো ডেফিনেটলি এটা তোমাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে দেখো এই পাশে কিন্তু আমরা ইউনিট গুলো দেওয়ার ট্রাই করছি, লেসন আমরা দেওয়ার ট্রাই করছি। তাহলে এই পাঁচটা পড়বো না, আমরা এর পরের পেজে আবার দেখো ইউনিট 8 থেকে কি পড়বা, 6 থেকে কি পড়বা, 2 থেকে কি পড়বা। আমরা একটা সিকোয়েন্স মেনটেন করার ট্রাই করছি যেখান থেকে টপ কোয়েশ্চেনগুলো আসতে পারে, হুবহু মিলে যেতে পারে। সবচেয়ে মজার কথা হলো এই সবগুলা পড়া তোমাকে স্যার নিজে পড়াই দিবে, যেটা তুমি যা শুনবা, নোট করার দরকার নেই, যা শুনবা এরপর তুমি বোঝার ট্রাই করবা, এরপর নোট করবা। তার মানে তুমি স্ক্রিনশট নিয়ে রাখো টিম কি কি পড়বা, টিমের সাজেশনটা নিও। এই জায়গা থেকে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তোমার কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। সো আমরা আজকে আর কোনো কথা বাড়াবো না, এই পুরো সাজেশনটা আমরা একটা ক্লাসে শেষ করব। এরপর আমরা সামারি পড়বো, সামারি লেখার নিয়ম দেখব, সেই জায়গায় সামারি কোনগুলো পরীক্ষায় আসতে পারে সেটা আমরা ক্লাসে সলভ করব। এবং সামারি লেখার নিয়মটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই সামারি লেখার নিয়মটা যদি আমি মেনটেন করতে পারি আমি কিছু না কিছু লিখে আসতে পারবো। সো স্যার পুরো দায়িত্বটা আপনার, আপনি শুরু করুন। আমি কিন্তু আর তাহলে বেশি কথাবার্তা বাড়াচ্ছি না, এখানে হচ্ছে অনেক, এখানে বেশ কিছু আছে বলতে গেলে আমি তোমাদেরকে বেশি দিই নাই, অল্প স্বল্প দিছি যেগুলো হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমি স্টার্ট করে দিচ্ছি, স্যার যেহেতু তোমাদেরকে ডিটেইলিং করে বলে দিছে। সো এরপরে আমরা যেই কবিতাটা স্টার্ট করতেছি এটা হচ্ছে মানে পয়েম থেকেই তো বেসিক্যালি আমি যদি শর্টকাটে যদি বলি পয়েম, যেটা হচ্ছে পয়েম থেকে হচ্ছে আমাদের থিমগুলো আসে। সো এই যে শর্ট পয়েম যেগুলো আছে এটার মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েম। সো দেখো এই জায়গায় আমরা যে জিনিসটা পড়তেছি এটা হচ্ছে আমাদের ড্রিমস। একটা ড্রিমসের দুইটা কবিতা আছে, ঠিক আছে? ড্রিমসের হচ্ছে দুইটা কবিতা আছে, একটা হচ্ছে তোমার ডিএইচ লরেন্সের আর একটা হচ্ছে ল্যাংস্টন হিউজেসের। দুইটা ড্রিমসের যে দুইটা কবিতা আছে ওই দুইটাই কিন্তু খুবই খুবই তোমার গুরুত্বপূর্ণ। সো আমি আর কথা বাড়াবো না, আমরা একটু পড়ি এই জায়গায় আসলে কবি কি বলতে চাইছে। এই জায়গায় কবি আসলে কি বলতে চাইছে। সো কবি বলতে চাইছে এখানে অল পিপল ড্রিম, ঠিক আছে? আমরা একটু পড়ি। আমাদের থিম যদি তুমি ভালো মতো লিখতে যাও, থিমে প্রথম যে কাজটা করতে হবে তোমার কবিতাটা হচ্ছে ভালো মতো পড়তে হবে, কবিতাটা ভালো মতো তোমার পড়তে হবে, ঠিক আছে? সো এখানে যে জিনিসটা দেওয়া আছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সবগুলো মানুষই স্বপ্ন দেখে। আমি দেখি স্বপ্ন, তুমি দেখো স্বপ্ন, সবাই হচ্ছে স্বপ্ন দেখে, কিন্তু কেউ হচ্ছে ভাইয়া সমানভাবে স্বপ্ন দেখে না, ঠিক আছে? দোজ হু ড্রিম বাই নাইট, ঠিক আছে, যে হচ্ছে রাতে স্বপ্ন দেখে, বাই নাইট ইন দ্য ডাস্টি রেক্সেসেস অফ দেয়ার মাইন্ড, মানে তুমি যারা হচ্ছে রাতে স্বপ্ন দেখে, এই জিনিসটা হচ্ছে মানে তোমার মাইন্ডের কিংবা মনের এক কোণে থাকে, কিংবা রাতের স্বপ্নটা তোমার নিমিষে শেষ হয়ে যায়, কিংবা এই জিনিসটা হচ্ছে জাস্ট একটা স্বপ্নই বটে, তোমার মনে থাকে না এরকম, ঠিক আছে? মানে মনের ধুলাই, মানে কাইন্ড অফ ধুলা যেমন উড়ে যায়, স্বপ্নটাও কিন্তু তোমার থেকে খুব দ্রুত হচ্ছে তোমার বিলীন হয়ে যায়, ঠিক আছে? এরপর কি বলছে, ওয়াক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, এটাই হচ্ছে তোমাকে বলা হয়েছে, ইট ওয়াজ ভ্যানিটি, অন্তঃসার শূন্য। ভ্যানিটি শব্দের অর্থ কি? অন্তঃসার শূন্য, ঠিক আছে? অন্তঃসার শূন্য, ঠিক আছে? সো এখানে এক্স্যাক্টলি আমি তোমার কি বুঝাইতে চাচ্ছি, যারা হচ্ছে রাতে স্বপ্ন দেখে ইন দ্যাট ডাস্ট, মানে তোমার মনের কোন একটা কোনায়, ঠিক আছে? ওয়াক ইন দ্য মর্নিং টু ফাইন্ড ইট, এবং সে যখন সকালে উঠে দেখে এটা হচ্ছে ইট ওয়াজ ভ্যানিটি। একদম তোমার বুঝার জন্য বলি ভাই,
এত কঠিন লাইন বুঝি না, আমার একটু সহজ ভাষায় বুঝাই দেন। যেমন তুমি রাতে স্বপ্ন দেখলা কি তুমি একটা বিএমডব্লিউ কিনছো, তুমি একটা ল্যাম্বরগিনি কিনছো, স্বপ্নের মধ্যে তুমি ল্যাম্বরগিনি কিনছো, এটার অনেক রেস করে তুমি এটা চালাইতেছো, স্বপ্নে অনেক কিছু তুমি করছো, তুমি হচ্ছে বুর্জ খলিফা, তুমি তোমার বুর্জ খলিফাতে যাচ্ছ, অনেক এক্সপেন্সিভ একটা লাইফ লিড করতেছো, কিন্তু সকালবেলা উইটা দেখতেছো এগুলো আসলে কোনো কিছুই ছিল না, এই জিনিসটা ছিল জাস্ট একটা তোমার স্বপ্ন, এই জিনিসটা তোমার কাছে একটা জাস্ট ভ্রম ছিল, তুমি অনেক কিছু দেখছো কিন্তু এটা এক্স্যাক্টলি তোমার কিছুই না। সকালে ওইটা তুমি দেখলে ইট ওয়াজ ভ্যানিটি, এটা অন্তঃসার শূন্য, আসলে তোমার কোনো বিএমডব্লিউ নেই, তুমি জাস্ট একটা নর্মাল খাটের মধ্যে শুয়ে আছো। এরপরে দেখো কবি নর্মাল যারা স্বপ্ন দেখে তাদেরকে নিয়ে বলছে, কবি আবার আরেকদল স্বপ্ন দেখে আরেকদল স্বপ্নবাজ মানুষদের নিয়ে কথা বলছে, এদের নিয়ে বলতে গিয়ে কবি বলছে বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, ঠিক আছে, একটা বললো কি নাইট ড্রিমার্স নিয়ে, আবার কবি কথা বলছে ডে ড্রিমার্সদের নিয়ে, ঠিক আছে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, যারা হচ্ছে তোমার তোমার দিনে যারা স্বপ্ন দেখে, ঠিক আছে, দিনে স্বপ্ন দেখে, কবি এক্স্যাক্টলি এখানে কি মিন করতে চাইছে, কবি কি বুঝাতে চাইছে তোমারে, কবি তোমারে দিনে স্বপ্ন দেখে এই লাইনটা দ্বারা কি বুঝাতে চাইছে চল আমরা দেখি। তাদেরকে কবি প্রথমেই বলছে তারা হচ্ছে ডেঞ্জারাস পিপল, যারা দিনে স্বপ্ন দেখে তারা হচ্ছে ডেঞ্জারাস পিপল। কেন ডেঞ্জারাস পিপল? ফর দ্য ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, তারা তার স্বপ্ন খোলা চোখে দেখে। যারা দিনে স্বপ্ন দেখে তারা তার স্বপ্ন চোখ বন্ধ করে দেখে না, তারা তাদের স্বপ্নগুলা খোলা চোখে দেখে। এখন খোলা চোখে সে কি দেখে? অ্যান্ড মেক দেম কাম ট্রু, ঠিক আছে। এইখানে কবি যে জিনিসটা বুঝাতে চাইলো, যারা ডে ড্রিমার্স, ডে ড্রিমার্স বলতে গেলে কবি হচ্ছে অ্যাকচুয়াল যারা স্বপ্ন দেখে তাদেরকে বুঝাইছে, যারা শুধু স্বপ্ন দেখে না, যারা স্বপ্নের পিছনে কাজ করে, যারা স্বপ্নটা তোমার যতক্ষণ পর্যন্ত না সাকসেস হয়, যতক্ষণ না পর্যন্ত স্বপ্নটা হচ্ছে তোমার তোমার সাকসেসের দিকে যাচ্ছে, ওই পর্যন্ত যারা কাজ করে কিংবা ওই স্বপ্নটা নিয়ে যারা সিরিয়াস, তাদেরকেই হচ্ছে কবি বুঝাতে চাইছে। দ্যাট মিনস আমি এক বাক্যে বলতে চাচ্ছি কবি কেন যারা দিনে স্বপ্ন দেখে তাদেরকে কেন ডেঞ্জারাস পিপল বলছে, কারণ তারা তাদের স্বপ্ন পূরণে প্রচুর পরিমাণে কাজ করে, তাদের তাদের স্বপ্নটা তোমার পূরণ করতে, তাদের স্বপ্নটা সাকসেস করতে তারা নিরলস প্রচেষ্টা করে থাকে। এই জন্য কবি যারা দিনের স্বপ্ন দেখে তাদেরকে ডেঞ্জারাস পিপল বলছে। তাহলে এই জিনিসটা আমরা যা বুঝছি এটার মধ্যে হচ্ছে এখন আমার কি করতে হবে, পুরো থিমটা সাজাই লিখতে হবে। অল্প কথার মধ্যে আমি আমার থিমটা সাজাই লিখবো, ঠিক আছে, অল্প কথার মধ্যে সাজাই লিখবো। কি বলছে এখানে কবি? আমি আমার মতন করে লিখছি, তুমি চাইলে তোমার মতন করে লিখতে পারো, ঠিক আছে। আমি কি বলছে এখানে কবি, এখানে এই থিমটার মধ্যে কি ডেলিভার করছে কবি, এই থিমটার মধ্যে ডেলিভার করছে। আমি একটা জিনিস সবসময় বলি, এখানে থিমটা তুমি যখন লিখতে যাবা তিনটা জায়গার উপর সবসময় তুমি ফোকাস করবা, ঠিক আছে। তোমার থিমের তুমি স্টার্টিংটা কিভাবে করতেছো, স্টার্টিংটার মধ্যে হচ্ছে কবি কি ডেলিভার করতে চাইছে, কবি তোমাকে কবি হচ্ছে এই পয়েমের মাধ্যমে তোমাকে কি ডেলিভার করতে চাইছে, এই জিনিসটা তুমি তোমার দেখবা। এবং মাঝখানে হচ্ছে এখান থেকে তুমি কি শিক্ষা পাচ্ছ, এই জিনিসটা মানে এই লেসনটা কি শিক্ষা দিচ্ছে এবং তুমি কি শিক্ষা পাচ্ছ, এই জিনিসগুলো যদি তুমি থিমের মধ্যে ফুটাই তুলতে পারো, ডেফিনেটলি তুমি ফুল মার্কস পাবা। সো দেখো এই জায়গায় আমরা কি শিক্ষাটা পাই, এই জায়গায় আমরা যে শিক্ষাটা পাচ্ছি, দ্য থিম অফ দ্য পয়েম ইজ দ্যাট ভিশনারি পিপল, অর্থাৎ কবি এই জায়গায় হচ্ছে যারা হচ্ছে ভিশনারি পিপল, যারা যারা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি সিনসিয়ার, যাদের ভিশন অনেক হাই, তাদেরকে নিয়ে কথা বলছে। অলওয়েজ টার্ন দেয়ার ড্রিমস ইনটু রিয়েলিটি, মানে তাদেরকে নিয়ে কেন কথা বলছে, কারণ তারা স্বপ্ন শুধু দেখে না, স্বপ্নটাকে তারা বাস্তব করতে চায়, ঠিক আছে। তোমরা এ প্লাস পাওয়ার স্বপ্ন শুধু দেখলে হবে না, এ প্লাস পাওয়ার জন্য আসলেই পরিশ্রম করতে হবে। এ প্লাস পাওয়ার জন্য আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি ওইটা ফলো করতে হবে। তুমি যদি স্বপ্ন দেখে কাজ যদি না করো তাহলে কখনো তোমার সাকসেস হবে না। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখে ওইটার জন্য কাজ করতে হবে, দেন হচ্ছে তুমি তোমার স্বপ্নটার বাস্তবিক রূপ পাবা, ঠিক আছে। ড্রিমস ভ্যারি ফ্রম পারসন টু পারসন, ডেফিনেটলি ভাইয়া, এটা অবশ্যই কবি এই জিনিসটা বলছে, ওই জন্যই তো বলছে উনি। একটা বলছে যারা রাতে স্বপ্ন দেখে তাদের কথা বলছে, আরেকটা হচ্ছে যারা দিনে স্বপ্ন দেখে তাদের কথা বলছে। যারা রাতে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন ওই রাতেই শেষ, আর যারা দিনে স্বপ্ন দেখে তারা কিন্তু অনেক বেশি অ্যানসাস, অনেক বেশি এই স্বপ্নটা নিয়ে অনেক বেশি হচ্ছে পরিশ্রম করে ওইটার বাস্তবে রূপদান করতে চায়। সবার স্বপ্ন ওই জন্য সফল হয় না, যারা আসলেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চাই তাদের স্বপ্নটাই সফল হয়, ঠিক আছে। ন্যাচারালি পিপল ড্রিম অ্যাট নাইট বাট সাম পিপল ড্রিম উইথ ওপেন আইস, আমি যাই বলছিলাম তা, ঠিক আছে। এবং দিস ড্রিমার্স আর ডেঞ্জারাস, যারা হচ্ছে তোমার দিনের স্বপ্ন থেকে ডেঞ্জারাস, কেন ডেঞ্জারাস তোমরা জানো, ঠিক আছে। আবার ডেঞ্জারাস বলতে গিয়ে এখানে কবি কিন্তু কোনো নেগেটিভ সেন্সে বলে নাই, কোনো নেগেটিভ অর্থে। ডেঞ্জারাস মানে কি? বিপজ্জনক। তাহলে কি যারা স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার জন্য চেষ্টা করতেছে তারা কি বিপজ্জনক? কবি নেগেটিভ সেন্সে বলে নাই, কবি তাদের অ্যাগ্রেসিভ মুডটাকে
তোমার হচ্ছে ডেঞ্জারাস দ্বারা তাদের যে অ্যাগ্রেসিভ মোড, স্বপ্ন পূরণ করা যেটা অ্যাগ্রেসিভ মোড, এটা হচ্ছে ডেঞ্জারাস পিপল দ্বারা এটাকে অ্যাড্রেস করছে। আই থিঙ্ক আমার কথা তুমি বুঝতে পারছো, ঠিক আছে? এবং লাস্টে আমরা কিভাবে এন্ডিং করলাম, দ্য ড্রিম অ্যান্ড রিচ দেয়ার গোল সাকসেসফুলি, ঠিক আছে? আমি লাস্টে হচ্ছে আমরা খুব সুন্দর একটা কথা দিয়ে আমরা এন্ডিং করলাম। তারা হচ্ছে কি দেখে, তারা স্বপ্ন দেখে এবং স্বপ্নটা পূরণের জন্য চেষ্টা করে। এইভাবে সুন্দর করে যদি গুছাই লিখতে পারো ফুল মার্কস পাবা। ইয়া বড় লিখার কোনো দরকার নাই, 4-5 লাইনের মধ্যে খুব সুন্দর করে গুছাই লিখবা। আশা করি সবাই বুঝতে পারছো। সো চলো আমরা এখন হচ্ছে আমরা সেকেন্ড যেটা আমাদের পয়েন্ট, যেটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটাও ড্রিমসের একটা পয়েন্ট, খুবই চমৎকার একটা পয়েন্ট। আমি জাস্ট যদি বলি তাহলে তুমি বুঝতে পারবা আর কি, ঠিক আছে? সো এই কবিতাটা এক্স্যাক্টলি কে লিখছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি, এগুলো মনে রাখবা, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের ভবিষ্যৎ হচ্ছে কাজে রাখবে। যেমন ড্রিমস, এটা হচ্ছে ল্যাংস্টন হিউজেস, ঠিক আছে? ল্যাংস্টন হিউজেস এই কবির হচ্ছে চমৎকার একটা কবিতা, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে কিছু একটু কথা বলতেছি, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে কবিতাটা, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো তোমার লিটারেচার আছে। এখন কথা হচ্ছে ভাই, লিটারেচার তো আমাদের আসে না, ডেফিনেটলি তোমাদের আসবে না। এখন কেন তুমি ইংলিশ ফার্স্ট পেপারটা ভালো করে পড়বা? তুমি যখন এই জায়গা থেকে লিটারেচার চিনবা, মানে এই জিনিসগুলো যখন এখন থেকে ভালো করে পড়বা, তাহলে এটা ইন ফিউচার তুমি যখন ভার্সিটি এক্সামিনেশন দিবা, তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তুমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবা, বিউপিতে পরীক্ষা দিবা, তখন এই লিটারেচারগুলো তোমার হেল্প করবে। যেমন আমি জাস্ট তোমাদের একটু কথার কথা একটু দেখাই, যেমন ড্রিমস ডাই, এখানে পার্সনিফিকেশনের এক্সাম্পল, লাইফ ইজ এ ব্রোকেন উইং ভার্ড, এগুলো ম্যাটাফর এক্সাম্পল, এগুলো আমি বলবো পরে। এগুলো নিয়ে যখন আমরা ভার্সিটিতে আরো অনেকগুলো ডিটেইলিং করে আমরা কথাবার্তা বলবো। সো আমরা এখন দেখবো এক্স্যাক্টলি এখানে ল্যাংস্টন হিউজেস তার কি মেসেজটাই কবিতার মাধ্যমে দিতে চাইছে। হোল্ড ফার্স্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। তোমরাও স্বপ্নকে আঁকড়ে ধরবা। তোমাদের A+ পাওয়ার স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে। কেন স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে জানো? ফর ইফ ড্রিমস ডাই, স্বপ্ন যদি মরে যায়, ঠিক আছে? লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবন হচ্ছে ডানাবিহীন পাখির মতন, দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা হচ্ছে উড়তে পারে না, ঠিক আছে? জীবন ডানাবিহীনের পাখির মতন, যেটা হইতেছে উড়তে পারে না, ঠিক আছে? হোল্ড ফার্স্ট ড্রিমস, স্বপ্নকে আবারও বলতেছে কবি আঁকড়ে ধরো। কেন আঁকড়ে ধরতে বলছে জানো? ফর ফ্যান ড্রিমস গুড, স্বপ্ন যখন চলে যাবে, লাইফ ইজ আ ব্যালেন ফিল্ড, অনুর্বর ভূমি। জীবনটা কি জানো? জীবনটা হচ্ছে একটা অনুর্বর ভূমি, উষার ভূমি, যে জমিতে কোনো ফসল ফলে না, ঠিক আছে? ফ্রোজেন উইথ স্নো, যেটা হচ্ছে তোমার বরফ আবৃত থাকে, তুষার আচ্ছাদিত থাকে। আই থিঙ্ক আমার কনসেপ্টটা তুমি বুঝতে পারছো, হোয়াট আই এম ট্রাইং টু সে, ঠিক আছে? দ্যাট মিনস কবি এই পুরো কবিতার মধ্যে স্বপ্নের গুরুত্বটা বুঝাইছে। স্বপ্নকে তোমার ধরতে হবে। তুমি যদি A+ পাইতে চাও, ডেফিনেটলি তোমাকে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি ফলো করতে হবে, এবং অবশ্যই তোমার পড়ার টেবিলকে সময় দিতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে? ইনস্ট্রাকশন অনুযায়ী পড়তে হবে, দেন তুমি A+ পাবা। A+ পাওয়া একটা স্বপ্ন, এটাকে তোমার আঁকড়ে ধরতে হবে, ঠিক আছে? কারণ তুমি যদি ভালো রেজাল্ট যদি করতে না পারো, এটা তোমাকে ইন ফিউচারে তোমাকে অনেক বেশি কষ্ট দিবে, কিংবা এটা তোমার একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো দেখো, সো এখান থেকে আসলে এই পয়েন্ট থেকে আমরা কিভাবে সুন্দরভাবে থিমটা গুছাই লিখতে পারি। দেখো কি বলছে এখানে, দ্য পয়েম পুটস এমফাসিস, মানে এক্স্যাক্টলি এই পয়েন্টটা কিসের উপর বেস করে? এমফাসিস অন দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন হিউম্যান লাইফ। এক্স্যাক্টলি ল্যাংস্টন হিউজেস এই পয়েন্টটা কিসের উপর ভিত্তি করে বানাইছে? সে এই পয়েন্টটা স্বপ্নের গুরুত্ব, ঠিক আছে, আমাদের হিউম্যান লাইফ, আমাদের মানব জীবনে স্বপ্নের গুরুত্বের উপর বেস করে সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে। মানব জীবনে স্বপ্নের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? কেন? ড্রিমস প্রোভাইড আস উইথ হোপ, স্বপ্ন কিন্তু আমাদেরকে আশা দেয়, সোলাস, সান্ত্বনা দেয়, অ্যান্ড কমফোর্ট, এবং হচ্ছে কি আরাম দেয়। মানে স্বপ্নের মাধ্যমে কিন্তু এইসব অ্যাক্সেসগুলো আমরা পাই, ঠিক আছে? এরপর কি বলছে দেখো, দ্য গিভ লাইফ ইটস ট্রু মিনিং অ্যান্ড পারপাস। ডেফিনেটলি, একদম সত্যি কথা। স্বপ্ন দেখি বিদায় হচ্ছে আমরা কাজ করি। তুমি স্বপ্ন A+ পাওয়ার স্বপ্ন দেখতেছো বিদায়, এটার জন্য তুমি কাজ করতেছো। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্ন দেখতেছো বিদায়, কিন্তু এটার জন্য কাজ করছো। তুমি চিটাং ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখছো বিদায়, এটার জন্য তুমি কাজ করছো। তুমি বুয়েটে পড়ার স্বপ্ন দেখছো বিদায়, কিন্তু এটার জন্য তুমি কাজ করছো। আলটিমেটলি এটাই হচ্ছে তোমার গোল, ঠিক আছে? বুঝতে হবে। দ্যাট মিনস এখানে যেটা বলতে, গিভ লাইফ ইটস ট্রু মিনিং অ্যান্ড পারপাস, এই স্বপ্নের মাধ্যমেই হচ্ছে, এই স্বপ্নটা আছে বিদায় আমরা জীবনের একটা সঠিক লক্ষ্য এবং উদ্দেশ্য পাই। আমাদের জীবনের সঠিক একটা অর্থ হচ্ছে আমরা এই স্বপ্নের মাধ্যমে পাই। A man without dreams, স্বপ্ন ছাড়া, a man without dreams has no goal or objective in life. স্বপ্ন ছাড়া তো মানুষ থাকে না। যেখানে স্বপ্ন নাই সেখানে তোমার গোল নাই, কোনো অবজেক্ট নাই। তুমি কি করবা? তুমি কোন পথে যাবা? তুমি কোন ওয়েতে যাবা? তোমার লাইফটাকে তুমি কিভাবে বিল্ড করবা? তোমার স্বপ্নই যদি না থাকে, তাহলে তোমার আলটিমেটলি কোনো গোল কিংবা লাইফের কোনো অবজেক্ট, লাইফের কোনো উদ্দেশ্য তোমার থাকবে না, ঠিক আছে?
এরপর কি বলছে দেখো, লাস্টের যে ফিনিশিংটা দিছি, একটা ফিনিশিং দেওয়ার ট্রাই করবা সবসময় থিমে। দো ড্রিমস মে অলওয়েজ নট কাম ট্রু। হ্যাঁ, স্বাভাবিকভাবে স্বপ্ন কিন্তু সবসময় সত্যি হয় না, এটা স্বাভাবিক। ঠিক আছে, স্বপ্ন স্বাভাবিকভাবে সত্যি, অনেক সময় সত্যি হয় না, কাজ করে যেতে হয় স্বাভাবিকভাবে। ঠিক আছে, ইয়েট লাইফ উইদাউট ড্রিমস ফিউটাইল। ফিউটাইল মানে কি, অর্থহীন। ঠিক আছে, স্বপ্ন অনেক সময় সত্যি হয় না স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই স্বপ্ন সত্যি হয় না। তুমি A+ পাওয়ার স্বপ্ন দেখছো, তুমি 4.5 পাইছো, হইতে পারে 4.8 পাইছো, কাছাকাছি গেছো। কিন্তু এটাও একটা ঠিক কথা, মানে এটাও একটা ঠিক কথা, স্বপ্ন ছাড়া কিন্তু জীবন অর্থহীন। কিন্তু স্বপ্ন নিয়ে তুমি যদি কাজ করো, তাহলে ডেফিনেটলি তুমি ওই স্বপ্নটা রিচ করতে না পারলেও তার কাছাকাছি তুমি চলে যাইতে পারবা। এটাও কিন্তু মনে রাখবা, এটা কিন্তু আমার পার্সোনাল মেসেজ তোমাদের উপর। ঠিক আছে, এনিওয়ে, তো আমরা দেখতে দেখতে কিন্তু দুইটা শেষ করে ফেলছি। আমি আরো কয়েকটা থিম তোমাদের, আরো কয়েকটা পয়েন্টের থিম কিভাবে অ্যানালাইসিস করতে হয় আমি তোমাদের দেখাই দিব, যাতে তোমরা পরীক্ষার হলে স্মুথলি আনসার করতে পারো। আর পিডিএফটা পাচ্ছ ভাই, তোমার থেকে যদি বুঝতে সমস্যা হয়, তুমি লিখতে পারতেছ না গুছাই, ভাই মুখস্থ কইরা ফেলো, মুখস্থ কইরা ফেলো। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট, আমরা থিম পড়তেছে, এটা খুবই মজার একটা কবিতা। ঠিক আছে, এখানে হচ্ছে ইমিলি ডিকিনসনের একটা কবিতা, এখানে হচ্ছে তোমার বিউটি, তারপর হচ্ছে তোমার ট্রুথ নিয়ে কথা বলছে। ঠিক আছে, বেসিক্যালি এই কবিতাটার নাম হচ্ছে আই ডাইড ফর বিউটি। ঠিক আছে, আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মরেছি। ঠিক আছে, আবার অন্য সৌন্দর্য না। ঠিক আছে, আই ডাইড ফর বিউটি, আই ডাইড ফর বিউটি, এটা হচ্ছে ইমিলি ডিকিনসন। ঠিক আছে, ইমিলি ডিকিনসন একজন আমেরিকান কবি। ইমিলি ডিকিনসনের হচ্ছে এই কবিতাটা। কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এত বেশি বেশি ইংলিশ ওয়ার্ড স্যার বুঝি না, স্বাভাবিকভাবে একটু কনফিউশন লাগে। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, আশা করি তোমরা বুঝবা। কি বলছে, আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মরেছি। ইয়েস, আমি সৌন্দর্যের জন্য মরেছি। ওকে, বাট ওয়াজ স্কার্স অ্যাডজাস্টেড ইন দ্য টোন, অ্যাডজাস্টেড ইন দ্য টোন। ঠিক আছে, স্কার্স। ঠিক আছে, মানে এই জিনিসটা আমার কি, বিরল, বিরল। হ্যাঁ, টম, টম মানে কি, টম মানে হচ্ছে কবর, সমাধি। ঠিক আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে কবর, সমাধি। টম্ব, টম্ব সমাধি অথবা কবর বলতে পারো। ঠিক আছে, আমি সৌন্দর্যের জন্য মরেছি। আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ কার্স জাস্ট ইন দ্য tomb। কিন্তু নিতান্তই কি আমি পেরেছিলাম, নিতান্তই আমি কি কবরে থাকতে পেরেছিলাম? স্বপ্নের জন্য তুমি যখন মরে যাও, তোমার কোথায় দে, তোমাকে তো দাফন কাফন করে। হ্যাঁ, তোমাকে মাটির নিচে তো একটা কবর কিংবা এই ধরনের একটা মনুমেন্টের নিচে তো তোমার রাখে। ঠিক আছে, সো মানে তুমি স্বপ্নের জন্য মরেছো, কিন্তু তুমি কি নিতান্তই কি এখানে থাকতে পেরেছিলা শান্তিতে, মানে মানে তুমি কি শান্তিতে থাকতে পারছিলা? এই ধরনের একটা ব্যাপার স্যাপার বোঝানো হচ্ছে আর কি। One who died for truth was lain in an adjoining room. অন্যজন মারা গিয়েছিল, সে যখন বেসিক্যালি এইটা হচ্ছে বেসিক্যালি কি জানো, এই যে কবিতাটা, এটা একটা কল্পনা, এমিলি ডিকিন্সের একটা কল্পনা। মানে একজন হচ্ছে সৌন্দর্যের জন্য মারা গেছে, কিন্তু কবরে কি সে কি নিতান্তই থাকতে পারছিল? এর পাশাপাশি হচ্ছে তোমার চলে আসলো when one who died for truth। ঠিক আছে, when এবার আরেকজন মারা গেল সত্যের জন্য, was slain, যে শায়িত ছিল in an adjoining room, মানে সংলগ্ন। adjoining শব্দটা কি, সংলগ্ন অথবা পাশাপাশি বলতে পারো। ঠিক আছে, আরেকজন মারা গিয়েছিল হচ্ছে তোমার সত্যের জন্য, যে হচ্ছে তার পাশের পাশের যাকে হচ্ছে কবর দেওয়া হয়েছিল। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আমরা কয়জন মানুষকে পাইছি, আমরা দুইজন মানুষকে পাইছি, যে যাদের মধ্যে একজন মানুষ হচ্ছে বিউটির জন্য মারা গেছে, এবং মানে তার পাশে কিন্তু আরেকজন মারা গেছে যে হচ্ছে তোমার সত্যের জন্য, তাকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন তারা কথা বলতেছে, কথা বলতেছে। হি কোয়েশ্চেন সফটলি, হি কোয়েশ্চেন সফটলি, মানে নতুন যে আসছে, মানে why I failed, আমি কেন, মানে কেন ব্যর্থ হইছো, সে জিজ্ঞেস করতেছে আর কি, পাশের জনকে জিজ্ঞেস করছে। ফর বিউটি, সে বলল ফর বিউটি, মানে তুমি কেন মারা গেছো কিংবা কেন ব্যর্থ হইছো? সে বল ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মারা গেছি। আই রিপ্লাইড। ঠিক আছে, অ্যান্ড আই ফর দ্য ট্রুথ, এবং যে জিজ্ঞেস করছে সে আবারও বলতেছে আই ফর দ্য ট্রুথ, অর্থাৎ তুমি সৌন্দর্যের জন্য হইছো, আমি তো সত্যের জন্য মারা গেছি। ঠিক আছে, আই ফর দ্য ট্রুথ, দ্য টু আর ওয়ান। তারপরে সে বলল আমি সত্যের জন্য মারা গেছি, আমরা দুজনে কিন্তু একই রকম। সে দুইজনে একই রকম বলতে গেলে সে বলছে সত্য সৌন্দর্য দুইটাই কিন্তু সেম জিনিস। হ্যাঁ, সে দ্য টু আর ওয়ান, এটা দ্বারা এই জিনিসটা তোমার বোঝাইছে। ঠিক আছে, উই ব্রাথরেন আর, ঠিক আছে, এই জায়গাটা দেখো, উই ব্রাথরেন আর। ঠিক আছে, এই জিনিসটা বলতে গেলে কি বোঝাইছে জানো, আমরা ভাই, আমরা ভাই। আর হি সেড, সে বলতেছে কি জানো, আমরা তো ভাই, আমরা দুজনে তো একই জিনিস, মানে সৌন্দর্য একটা গুড একটা জিনিস, ট্রুথ একটা সুন্দর, ট্রুথ একটা ভালো একটা জিনিস, আমরা দুজনে যেহেতু একই জিনিসের জন্য মারা গেছি, আমরা ভাই।
ঠিক আছে। অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান মানে কি? আত্মীয়। কিন্সম্যান মানে হচ্ছে আত্মীয়, ঠিক আছে। এই শব্দের অর্থগুলো মনে রাখবা, এগুলো যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা ভোকাবুলারি হিসাবে কাজে লাগবে, ঠিক আছে। ভোকাবুলারি জেনে রাখা ভালো, যে কোনো জিনিস বানাই লিখতে পারবা, ঠিক আছে। অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান মিট এ নাইট, আমাদের মনে হচ্ছে কিরকম জানো, মানে আমরা তো ভাই, তারপরে সে বলতেছে আমাদের মনে হচ্ছে অনেক দিন পরে আমরা এক রাত হচ্ছে আত্মীয় স্বজন মিলিত হই না, আমাদের ওরকম লাগতেছে। দুজনের পাশাপাশি কবর, একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছে, বলতেছে প্রথমে বলতেছে ভাই, তার বলছে আমরা যখন কথাবার্তা বলতেছি আমাদের লাগতেছে আমরা একে অন্যের আত্মীয়, ঠিক আছে। এরপর বলছে উই টকড বিটুইন দ্য রুমস, ঠিক আছে। তারা মানে পাশাপাশি কবর, তারা বলতেছে আমরা রুমের পাশাপাশি কথা বলতেছি, অর্থাৎ দুজন পাশাপাশি সাহিত্য আছে, পাশাপাশি তোমার কথা বলতেছে। আনটিল, তারা ততক্ষণ পর্যন্তই কথা বলতেছে। আনটিল দ্য মোস মানে কি? শৈবাল, ঠিক আছে। আনটিল দ্য মোস মানে কি ভাইয়া? মোস মানে হইতেছে শৈবাল। আনটিল দ্য মোস হ্যাড রিচ আওয়ার লিপস, যখন শৈবাল তাদের ঠোঁটের কাছাকাছি উঠে এসেছে। অ্যান্ড কাভার্ড আপ আওয়ার নেমস, এবং তাদের পুরো নামটা হচ্ছে তোমার ঢেকে দিছে। একটা হচ্ছে অতিপ্রাকৃত একটা কবি, মানে কবিতা এটা, মানে এখানে হচ্ছে তোমার বেসিক্যালি এমফাসাইজ করছে, এই কবিতাটা তার উপর দৃষ্টিপাত করছে বিউটি এবং হচ্ছে তোমার ট্রুথ নিয়ে, মানে সৌন্দর্য এবং সত্য নিয়ে। দুইটা মানুষ হচ্ছে তোমার মারা গেছে, মানে দুইজন মানুষ দুই রিজনে তোমার মারা গেছে, দুইটা ভালো রিজনে যখন মারা গেছে তাদের মধ্যে হচ্ছে একটা কথোপকথন হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে একটা কাল্পনিক জিনিস হচ্ছে কবি ফুটাই তোলার চেষ্টা করছে। কিভাবে লিখবে একটু কঠিন লাগতে পারে, but তোমরা একটু দেখো আমি কিভাবে থিমটা সাজাইছি, এই জিনিসটা দেখলে তোমাদের আশা করছি ইজি লাগবে, ঠিক আছে। কি বলছে? দ্য পোয়েম ডিলস উইথ দ্য থিম অফ বিউটি অ্যান্ড ট্রুথ। আমি কিভাবে সুন্দর করে প্রথমে ইন্ট্রোটা দেখছি, এটা কি নিয়ে ডিল করছে, এটা ট্রুথ এবং বিউটি নিয়ে এটা হচ্ছে ডিল করছে। কি বলছে? হিয়ার দ্য পয়েন্ট মিনস টু সে দ্যাট ট্রুথ এন্ড বিউটি আর আইডেন্টিক্যাল। এক্স্যাক্টলি এখানে কি বলছে কবি? কি বলছে কবি? বলছে সৌন্দর্য এবং সত্য হচ্ছে একই জিনিস। ওই জন্যই তো বললে, ওই জন্যই তো তারা বলছে আমি তোমার ভাই, আমরা তো ভাই, আমরা তো আত্মীয়। কেন বলছে? কারণ এই যে ট্রুথ এবং বিউটি দুইটা হচ্ছে কবি বুঝাইতে চাইছে, ভাই আত্মীয় দ্বারা উনি বুঝাইতে চাইছে এই দুইটা হচ্ছে আইডেন্টিক্যাল, এই দুইটা হচ্ছে একই জিনিস। আইডেন্টিক্যাল মানে কি? একই, সেম, ওকে। দে আর পোর্ট্রেট মানে তারা কাজ করে, পোর্ট্রে করে, তারা কাজ করে, হ্যাঁ, স্বপ্ন সৌন্দর্য দুইটা কাজ করে অ্যাজ প্যারালাল ইন ভ্যারিয়াস ওয়েজ। এই তোমার বিউটি অ্যান্ড ট্রুথ তারা প্যারালাল ওয়েতে বিভিন্নভাবে কাজ করে, হ্যাঁ, প্যারালাল ওয়েতে তারা মানে সমান্তরালভাবে বিভিন্ন ওয়েতে হচ্ছে তারা কাজ করে। দ্য পয়েন্ট অলসো ইমপ্লাইজ দ্যাট, আবার কবি এটাও তোমার বুঝাইছে, এবং সাচ গ্রেট প্রিন্সিপাল, কিছু মহৎ গুণের মতন বিউটি অ্যান্ড ট্রুথ আর সাবজেক্ট টু দ্য রিভেজেস অফ টাইম, ঠিক আছে। মানে কিছু মহৎ নীতির মতন সৌন্দর্য এবং সত্য ধীরে ধীরে মানে তোমার রিভেজেস অফ টাইম, সময়ের করাল গ্রাসে তোমার হারায় যায়, ঠিক আছে। আস্তে আস্তে মানে এইসব জিনিসগুলো আস্তে আস্তে সময়ের করাল গ্রাসে, এই যে সৌন্দর্য সত্য এইসব জিনিসগুলো সময়ের সাথে সাথে হারায় যায়। এই জিনিসটাই মোটামুটি তোমার বুঝেছে। মানে ওই তো বললো না, আনটিল দ্য মানে শৈবাল যখন তার লিপের কাছাকাছি চলে আসতেছে, মানে তাকে পুরোপুরি আবৃত করে ফেলছে, তাদের নামগুলো হচ্ছে তোমার ঢেকে ফেলছে, একটা সময় এইসব জিনিসগুলো হচ্ছে তোমার করাল গ্রাসের শিকার হয়। এই জিনিসটা হচ্ছে কবি তোমাদেরকে মেসেজ দেওয়ার ট্রাই করছে। সো মোটামুটি আমি কয়েকটা হচ্ছে দেখা ট্রাই করব। সো আরো কয়েকটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তাহলে তোমরা আরো একটু ইজি হবা। হ্যাঁ, একটু কয়েকটা টাফেস্ট তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা মানে কনফিউশনে না থাকো আর কি, ওকে। এনিওয়ে, সো লেটস সি। এই জিনিসটা কিন্তু আমার কেমন জানি এবার ইম্পর্টেন্ট বেশি লাগতেছে। এটা ডব্লিউ.এইচ. ওডেনের একটা কবিতা, সেপ্টেম্বর 1, 1939, ঠিক আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একটা কবিতা, ডব্লিউ.এইচ. ওডেন, ঠিক আছে। ডব্লিউ.এইচ. ওডেন কি বলছে জানো উনি? ডব্লিউ.এইচ. ওডেন কি বলছে? I sit on one of the types. I sit on one of the types. আমি কোথায় বসেছিলাম? পানশালায়। কোথায় পানশালা মানে 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 একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, মনে করে কোনো জুস বার্তারের মধ্যে সে বসে আছে, মানে সে একটা স্মৃতি খাতন করতেছে, মানে সে একটা চিন্তা করতেছে, মানে ওই সময়কার সে একটা কোনো একটা রেস্টুরেন্ট টাইপসের একটা জায়গায় বসে আছে, সে হচ্ছে চিন্তা করতেছে, মানে ওই সময়কার একটা লোমহর্ষক একটা ঘটনা, সে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বেস করে একটা লোমহর্ষক ঘটনা সেই কবিতার চলে বলছে। সে আই সিট অন ওয়ান অফ দ্য টাইপস, পানশালার মধ্যে সে বসে আছে, অন 52nd স্ট্রিট, 52 নম্বর সড়কে বসে আছে। আনসার্টেন এন্ড ফ্রাইড, আনসার্টেন অনিশ্চিত বসে আছে, কিন্তু তার মধ্যে একটা অনিশ্চয়তার একটা ব্যাপার স্যাপার আছে, এবং সে ভীত। এক্সপায়ার, সুচতুর যে স্বপ্নগুলো আছে, সুচতুর যে আশাগুলো আছে, এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে যুদ্ধময় একটা সময়। অফ এ লো ডিসঅনেস্ট ড্যাকেট, ড্যাকেট মানে কি? দশক।
স্বপ্নগুলো বিলীন হয়ে যাচ্ছে একটি ক্ষীণ অসৎ দশকে, ক্ষীণ একটা জঘন্য দশকে স্বপ্নগুলো ক্ষীণ হয়ে যাচ্ছে। ওয়েবস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, রাগ এবং ভয়ের ঢেউ সার্কুলেট ওভার দ্য ব্রাইড, ভবিষ্যতের উপরে ঘুরছে, ঠিক আছে। অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং পৃথিবীকে, ডার্কেন্ড ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং পৃথিবীর চারিদিকে অন্ধকারে ডুবে যাচ্ছে, এরকম ব্যাপারটা বুঝাইছে। সো দেখো, এতটুকু পর্যন্ত যদি আমরা দেখি আপাতত, এতটুকু পর্যন্ত এইখানে মানে জাস্ট কবির একটা অভিপ্রায় সে হচ্ছে বোঝানোর চেষ্টা করছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে একটা বিভৎস একটা সিনারিও সে যে রেস্টুরেন্টে বসে সে যে অবজার্ভ করতেছে, সে এই জিনিসটা হচ্ছে তোমার বলতেছে, ঠিক আছে। চারিদিকে ভয়, ক্রোধ, চারিদিকে ঘৃণা, চারিদিকে মৃত্যুর একটা আর্তনাদ, এই জিনিসগুলো হচ্ছে সে ফুটাই তুলছে, ঠিক আছে। অবসেস ইন আওয়ার প্রাইভেট লাইফ, এই জন্য সে অবসেসড, অবসেস ইন আওয়ার প্রাইভেট লাইফ, অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনের উপর আবেশিত হয়ে দ্য আনমেনশনেবল, দ্য আনমেনশনেবল, অবর্ণনীয়, অবর্ণনীয়, ঠিক আছে, অবর্ণনীয়, অবর্ণনীয় অর্ডার অফ দ্যাট, অর্ডার, অর্ডার মানে কি জানো, গন্ধ, অর্ডার মানে হচ্ছে গন্ধ, অর্ডার অফ দ্যাট মানে নিজেদের ব্যক্তিগত, আমাদের ব্যক্তিগত জীবনের উপর আবেশ করে অবর্ণনীয় মৃত্যুর গন্ধ অফেন্ডস দ্য সেপ্টেম্বর নাইট, সেপ্টেম্বরের রাতকে কলুষিত করছে। দ্যাট মিনস ওই সময়কার লোমহর্ষক ব্যাপার, চারিদিকে মৃত্যুর যে গন্ধ, মৃত্যুর যে ঝনঝনানি, হিংস্রতা, ক্ষিপ্রতা, একটা মানে তোমার ওয়ার্ল্ড ওয়ার যে স্টার্ট হয়েছিল 1939 থেকে শুরু করে হচ্ছে তোমার 1945 পর্যন্ত, যে একটা পিরিয়ড কিংবা ওই সময়কার একটা লোমহর্ষক একটা এক্সপিরিয়েন্স, একটা বাজে একটা এক্সপিরিয়েন্স কবি হচ্ছে তার কবিতার মধ্যে তোমার ফুটাই তুলছে। এটা এবারে আসতে পারে, যুদ্ধ বিগ্রহ যেহেতু চলতেছে, সো এবারে তোমাদের এইচএসির জন্য কেমন জানি লাগতেছে, খুবই ইম্পর্টেন্ট, দিয়ে ফেলার চান্সেস আছে কিন্তু, ঠিক আছে। সো দেখো কি বুঝাইতে চাইছে, অলরেডি তোমরা বুঝছো, এটাকে আমরা কিভাবে গুছাই লিখতে পারি। দেখো প্রথমে দ্য থিম অফ দ্য পয়েম ইজ দ্য ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে কি, ধ্বংস, caused by the war and the present condition of the modern world, ঠিক আছে। এই যে থিমটা কি, এই পয়েমের থিমটা কি, এটা হচ্ছে ডিস্ট্রাকশন, মানে ওয়ারের কারণে হচ্ছে, যুদ্ধের কারণে যে ধ্বংসযোগ্যটা হয়, এবং প্রেজেন্ট যেটা মডার্ন ওয়ার্ল্ড, এটা বলছে, ঠিক আছে। এই জায়গায় দ্য পয়েট হিয়ার হাইলাইটেড, পয়েট এখানে কি হাইলাইটেড করছে, হাইলাইটেড করছে ডিক্লাইন অফ হিউম্যানিটি, মানবিকতার অবক্ষয়, অ্যান্ড দ্য ফিলিংস অফ আনসার্টেনিটি, অনিশ্চয়তা, ফিলিংস অফ আনসার্টেনিটি অ্যান্ড ফিয়ার, ঠিক আছে। এবং এখানে তিনি হচ্ছে যেই জিনিসটাকে হাইলাইট করছে, মানবিকতার অবক্ষয় অ্যান্ড দ্য ফিলিংস অফ, অনিশ্চয়তা এবং ভয়ের যে অনুভূতি, এই জিনিসটাকে ইনি পুরো কবিতার মধ্যে কি করছে, হাইলাইট করছে, ঠিক আছে। তারপর দেখো থ্রো এ হিস্টোরিক্যাল ইভেন্ট, একটা এই যে হিস্টোরিক্যাল, হ্যাঁ ইয়াস, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটা ওয়ার্ল্ডের মানে কি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ একটা হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, কজ এর পরেই কিন্তু পৃথিবী অনেকাংশে কিন্তু চেঞ্জ হচ্ছে, পৃথিবীর অনেক ধরনের সাম্রাজ্যবাদী একটা চিন্তা ভাবনা আসছে, তোমার কোল্ড ওয়ার থেকে শুরু করে অনেকগুলো পলিসি কিন্তু এই সময়কালে চেঞ্জ হয়েছে। সো ইটস এ হিস্টোরিক্যাল ইভেন্ট, ইট ওয়াজ, ঠিক আছে। সো থ্রো এ হিস্টোরিক্যাল ইভেন্ট হি পয়েন্টস আউট দ্যাট ওয়ার ব্রিংস নাথিং, সে এক্স্যাক্টলি কি মেসেজটা আমাদেরকে দিচ্ছে, সে এই হিস্টোরিক্যাল ইভেন্টে সে পয়েন্ট আউট করছে, ওয়ার মানে যুদ্ধ, ব্রিংস নাথিং, যুদ্ধ কিছুই আনে না, যুদ্ধ আনে কিন্তু আমাদের জন্য ড্যাথ অ্যান্ড সাফারিংস, আমাদের জন্য আনে মৃত্যু এবং দুর্দশা। এটা চমৎকার, এই ধরনের একটা সুন্দর যদি লাইন যদি তুমি ফিনিশিং করতে পারো, অনেক বেশি নাম্বার পাই যাবা, ঠিক আছে। সো দেখো কত সুন্দর করে হচ্ছে আমরা গুছিয়ে গুছিয়ে, দেখছো ছোট আকারে 4-5 লাইন লিখবো, সুন্দর করে লিখবো, ফুল মার্কস পেয়ে যাবো। ভালো করে যদি গুছাই লিখতে পারো, স্যাররা তোমাদেরকে ফুল মার্কস দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা লাস্ট ওয়ান আরেকটা পড়বো, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি পিডিএফ দিয়ে দিব, তোমরা আশা করি ইতিমধ্যে বুঝতে পারতেছো কিভাবে করে আমার আনসার করতে হচ্ছে। সো দেখো খুব মজার একটা কবিতা, এটা হচ্ছে রবার্ট হেইডেনের, ঠিক আছে, দোজ উইন্টার সান্ডাস, ঠিক আছে, এটা হচ্ছে দোজ উইন্টার সান্ডাস, ঠিক আছে, দোজ উইন্টার সান্ডাস, একজন বিখ্যাত একজন কবি রবার্ট হেইডেন, রবার্ট হেইডেনের একটা কবিতা, ঠিক আছে। কি বলছে এক্স্যাক্টলি উনি, এটা হচ্ছে একটা ভালোবাসার গল্প, ভালোবাসার বলতে বাবা এবং ছেলে একটা ভালোবাসার গল্প। আমাদের বাবা আমাদেরকে অনেক বকা দেয় না, অনেক বকা দেয়, কিন্তু এই বকার আড়ালে একটা মাথা গরম থাকে সবসময়, এই মাথা গরমের আড়ালে বাবার প্রতি যে সন্তানের অসীম দায়িত্ব, অসীম ভালোবাসা, এই কবিতার মাধ্যমে রবার্ট হেইডেন এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। কি বলছে এখানে এক্স্যাক্টলি দেখো, সানডেস টু মাই ফাদার গট আপ আর্লি, ঠিক আছে, রবিবার সকালে হচ্ছে
আমার বাবা খুব সকালে উঠে, রবিবার তো উইকলি ডেস, হ্যাঁ, মানে সাপ্তাহিক ছুটির দিন। এই সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু তার বাবা তো সারা সপ্তাহ কাজ করে কিন্তু সাপ্তাহিক ছুটির দিনও তার বাবা কিন্তু আর্লি ওঠে। ঠিক আছে, যেমন আমাদের দেশে হচ্ছে শুক্রবার ছুটির দিন, কিন্তু মানে তোমার হচ্ছে তুমি যখন ইউরোপে যাবা অথবা আদার্স জায়গাগুলো, তবে ইউরোপ কিংবা অন্যান্য দেশে কিন্তু রবিবার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। ঠিক আছে, সো ছুটির দিনে বাবা খুব আর্লি উঠে অ্যান্ড পোট হিজ ক্লথ, এমন সে তার কাপড় পরে অন ইন দ্য ব্লু ব্ল্যাক কোল্ড, হিম শীতল ঠান্ডায়। ব্লু ব্ল্যাক কোল্ড মানে কি হিম শীতল ঠান্ডায়। এবং সে স্বাভাবিকভাবে সে ঘুম থেকে উঠে আর্লি উঠে সে হিম শীতল ঠান্ডায় ড্রেস সে পরে। ঠিক আছে, তার ড্রেস সে পরে। দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস, তার ভাঙ্গা হ্যান্ড অ্যান্ড এজ। ঠিক আছে, এটা মানে কি ব্যথায়, তার ব্যথায় জর্জরিত ভাঙ্গা হাত দিয়ে সে হচ্ছে কি করে তার মানে ভাঙ্গা এবং ব্যথায় জর্জরিত হাত দিয়ে ফ্রম লেবার ইন দ্য উইকডে ওয়েদার মেড, মানে সে হচ্ছে যখন হচ্ছে যে ছুটি ছাড়া মানে সপ্তাহের অন্যান্য সময় যেই হাতগুলো দিয়ে কাজ করে, ব্যথা ওই হাতে অনেক ব্যথা, ওই হাতে অনেক ভঙ্গুর। ঠিক আছে, যেই হাত দিয়ে সে উইকলি ডেসগুলোতে কাজ করে, সে কি করে ওই হাত দিয়ে বেন্ট ফায়ার প্লেস, সে হচ্ছে আগুন জ্বালায়। শীতের দেশগুলোতে তুমি সকালে যখন ওইটা প্রথম কাজটা কি করতে হয় জানো, তোমার আগুন জ্বালাইতে হয়, কারণ আশেপাশে তুষার পড়ে, অনেক বেশি তোমার বরফ পড়ে, তো তুমি যখন ঘরটা যখন গরম না করবা, সো এটাতে তুমি এটা লিভেবল থাকবে না, তুমি কাঁথা মুড়ি দিয়ে তুমি উঠতে পারবে না, তুমি তোমার স্বাভাবিক কার্যক্রম করতে পারবে না। সে কি করে, সে ওইটা ব্যান্ট ফায়ার ব্লেজ, ওইটা সে হচ্ছে আগুন ধরায়। বাসার মধ্যে তোমার ফায়ার গিয়া থাকে আর কি, আগুন জ্বালানোর জন্য আলাদা জায়গা থাকে যেটা পুরো ঘরকে হচ্ছে উত্তপ্ত করে ফেলে। নো ওয়ান এভার থ্যাংক ইউ, সে কিন্তু সবার আগে ওইটা কাজগুলো করে, কেউ কিন্তু তারা থ্যাংক ইউ বলে না। আই উড ওয়ার্ক অ্যান্ড হিয়ার দ্য, আমি উঠি, হ্যাঁ, শীতের সকালে আমি উঠি অ্যান্ড হিয়ার দ্য কুল স্প্লিন্টারিং ব্রেকিং। স্প্লিন্টারিং মানে কি জানো ভাইয়া? স্প্লিন্টারিং হচ্ছে তোমার ভাঙ্গা, মানে বরফ ভাঙ্গা, শীতের ভাঙ্গুর শব্দগুলা। মানে আমি যখন উঠি, আমি যখন সকালে, আমি যখন মানে ল্যাপের তলে যখন থাকি আর কি, তখন শীতের ভাঙ্গা শব্দগুলা, বরফ যে ভাঙতেছে এই শব্দগুলো আমি শুনতে পাই। ঠিক আছে, when the rooms are warm, আমি ঘুম থেকে উঠি নাই, আমি ল্যাপের তলার মধ্যে শুয়ে আছি, আমার বাবা উঠছে, ঘর ফ্রেশ করতেছে, আগুন জ্বালাইতেছে, ঘর যখন গরম হয়ে যায় তখন হচ্ছে আমার বাবা কি করে, when the rooms were warm, আমার রুমটা যখন গরম হয়ে যায়, he would call, সে হচ্ছে আমার ডাকে, আসো রুম গরম হয়েছে, উঠো তুমি। And slowly, আমি আস্তে আস্তে উঠি, I would rise and dress, slowly আমি আস্তে আস্তে উঠি এবং আমি আমার ড্রেসটা পরি। ঠিক আছে, ফিয়ারিং দ্য ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস, এবং ভয়ে ভয়ে মানে মোটামুটি সবকিছু তোমার ঠিকঠাক করি। ঠিক আছে, মানে এড়ানোর চেষ্টা করি আর কি, মানে থাকে না বাবার একটু এই হুমহাম যে করে, এই যে ক্রনিক অ্যাঙ্গার্স গুলা মানে আমি হচ্ছে কাটানোর চেষ্টা করি। ঠিক আছে, তারপর হচ্ছে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, হ্যাঁ, স্বাভাবিকভাবে তোমরা দেখো মানে সে তো মানে আমরা বাচ্চাকালে ইমেচিওর থাকি, আমরা বুঝি না বাবার ভালোবাসা। ঠিক আছে, বাবা এত কিছু করতেছে, কখনো বাবাকে আমরা থ্যাংক ইউ বলি না, হ্যাঁ এত কিছু করছে বাবাকে। তারপর হচ্ছে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, হ্যাঁ কি হয়েছে, খাবো না, এরকম টাইপসের একটা মানে আবেগ শূন্য একটা জিনিস আমাদের বাবার প্রতি থাকে। স্পিকিং, কবিও ঠিক সেম, স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, মানে আবেগ শূন্যভাবে তার বাবার সাথে সে কথা বলে। হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল, আবেগ শূন্যভাবে কথা বলে, কার সাথে কথা বলে, সেই বাবার সাথে যে হচ্ছে শীত দূর করছে, হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল, যে শীতকে দূর করছে। অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল, এবং আমার জুতাগুলোকে, আমার জুতাগুলোকে সুন্দর করে পলিশ করে রাখছে যাতে আমি স্কুলে যেতে পারি। হোয়াট ডিড আই নো, আমি জানতাম, হোয়াট ডিড আই নো, জানতাম কি আমি আসলে, লাভস অস্থির অ্যান্ড লোনলি অফিসেস, ভালোবাসার অনড়াম্বর যে দায়িত্বগুলো বাবা যে পালন করে যাচ্ছে, এগুলোকে আমি আসলে জানতাম। সে যখন ম্যাচিউর হচ্ছে, তার মধ্যে যখন ম্যাচুরিটি যখন গ্রো আপ করতেছে, সে আস্তে আস্তে বাবার ভালোবাসা, অনড়াম্বর ভালোবাসা, সে তো দায়িত্ব পালন করেই যাচ্ছে আমার জন্য, সে কখনো আমার থ্যাংক ইউর অপেক্ষাই নাই, তো আমাকে টেক কেয়ার করে সেইটা পালন করে যাচ্ছে। পুরো বাবার ভালোবাসা, এটা বাবার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, এই জিনিসটা কবি ফুটাই তুলছে। চলো আমরা একটু কিভাবে সুন্দর করে গুছাই লিখছি, খুব সুন্দর করে দেখো। আমি প্রথমে কিন্তু ইন্ট্রোটা দিয়ে ফেলি, দেখো, দ্য থিম অফ দ্য পয়েম ইজ সাইলেন্ট লাভ। বাবা কিন্তু কোনো ক্রেডিট চাই নাই, সে মানে ভেতরে ভালোবেসে যাচ্ছে। সাইলেন্ট লাভ, স্যাক্রিফাইস অ্যান্ড রিয়েলাইজেশন। স্যাক্রিফাইস, বাবা সে রিয়েলাইজেশন কার, কবির রিয়েলাইজেশন। কবি কিন্তু পরে কিন্তু রিয়েলাইজ করছে, না আমার বাবা তো আমার জন্য অনেক বেশি ভালোবাসছে, অনেক বেশি করে, এই জিনিসগুলা তুমি যদি এইভাবে লিখলেই তুমি ফুল মার্কস পাবা। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, দ্য ফাদার এক্সপ্রেসেস লাভ থ্রু অ্যাকশনস রাদার দ্যান ওয়ার্ডস। মানে বাবা হচ্ছে কাজের মাধ্যমে তাকে ভালোবাসে। আমি তোমার জন্য এটা করতেছি, এই করে ফেলছি, সেই করে ফেলছি, ত্যান করে ফেলছি, এগুলো
বাবা নীরবে নিবৃত্তে তার দায়িত্বগুলো পালন করে যায়। ঠিক আছে, হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড কেয়ার গো আননটিস ইন দ্য চাইল্ডস আর্লি লাইফ। মানে যখন সে শিশুকাল থাকে সে কিন্তু বাবার যে স্যাক্রিফাইস গুলা সে নোটিস করে না, মানে দেখে না আর কি, বাবা যে এত কিছু একটা সন্তানের জন্য করে। ঠিক আছে, উইথ ম্যাচুরিটি, যখন তার কাছে যখন ম্যাচিউর সে যখন হয়েছে, দ্য স্পিকার আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ দিস লাভ। মানে বাবার যে ভালোবাসার গভীরত্ব, বাবা যে তারা এত ভালোবাসে, এই জিনিসটা সে আস্তে আস্তে রিয়েলাইজ করতেছে। দ্য পোয়েম এন্ডস উইথ দ্য সেন্স অফ রিগ্রেট। এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা লিখে তুমি যে একটা গুড স্টুডেন্ট, তুমি যে একটা জাতের পোলা, তুমি এটা তুমি তোমার প্রকাশ করে দিবা। মানে রিগ্রেট, সে এক্স্যাক্টলি কবি এখানে কি এমফাসাইজ করছে, তার রিগ্রেট। সে অনেক অনুতপ্ত, সে বাবার বাবার প্রতি যে সে যে থ্যাঙ্কফুল হয় নাই, বাবার প্রতি যে সে যে ধন্যবাদ দিতে পারে নাই, বাবার এই গ্রেটনেস না যে সে যে বুঝতে পারে নাই, সে এক্স্যাক্টলি রিগ্রেটে ভুগতেছে। তার মধ্যে অনেক অনুতাপের বিষয় সূচি আছে। কি বলছে? দ্য পয়েম এন্ডস উইথ সেন্স আনঅ্যাপ্রিসিয়েটেড প্যারেন্টাল স্যাক্রিফাইস। মানে পিতামাতার যে ব্যাপার স্যাপার গুলো আছে, এটা নিয়ে পিতামাতার ভালোবাসাকে সে যে বুঝতে পারে না, এটা নিয়ে সে অনুতপ্ত কবি। এইভাবে করে যদি গুছাই লিখতে পারো, ফুল নাম্বার এমনি সবাই দিবে। আশা করি সবাই বুঝতে পারছো। এবং এই যে থিমের পিডিএফ, এটা কিন্তু পাই যাবা। সো আরো আরো অনেকগুলো পিডিএফ আমি তোমার জন্য রাখছি, যেমন এটা হচ্ছে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিকজ আই হ্যাভ সিন বেঙ্গল ফেজেস। এগুলো তুমি দেখে নিবা, ঠিক আছে? এগুলো তুমি পিডিএফ পাই যাবা। তারপরে এটাও হচ্ছে শি ওয়ার্কস ইন বিউটি, এটাও খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। খুব সুন্দর করে গুছাই লিখছি। এবং আমি একটা এক্সট্রা দিছি তোমাদেরকে, ঠিক আছে? 7টা দিছি, তো একটা এক্সট্রা বোনাস রাখছি, ঠিক আছে? এটা দ্য স্কুল বয়, এটা একটু দেখে রাখবা। মানে এই 7টা হচ্ছে তুমি 100তে 100 করে দেখবা, আর এটা এমনি চোখের নজর একটু তোমার বুলাই রাখবা। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এরপরে হচ্ছে আমরা নতুন আরেকটা পার্ট আমরা করব। সো অলরেডি হচ্ছে আমরা থিম সবগুলো শেষ করে ফেলছি, যা যা ইম্পর্টেন্ট সবগুলো আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। সো এখন আমরা কি শিখবো? এখন শিখবো সামারি। সো সামারিতে আসলে কি শিখতেছি আমরা? সামারিতে এ টু জেড তোমাদেরকে সাজেশন তো দিবই দিব, সাজেশন দিব, আই মিন এটার পিডিএফ দিব, যা যা হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ সবকিছু তোমাদেরকে আমরা দিয়ে দিব। সো এই ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই তোমার করতে হবে। এবং সামারি সাজেশন পাও, যাই পাও, এটা পাওয়ার আগে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কাজ, স্যার সামারি কেমনে লিখবো, সামারি লেখার কোন জিনিসটা হচ্ছে স্যার আমি ফলো করব, কিভাবে স্যার আমি সামারি লিখলে আমি ফুল মার্কস পাবো, ওই জিনিসটা হচ্ছে আমার আগে শিখতে হবে। তখন দেখবো আমরা সামারি লেখার সহজ নিয়ম, যেই নিয়মগুলো ফলো করলে আমাদের সামারিতে একদম ভালো একটা মার্কস থাকবে। সো দেখো এখন কি করতে হবে। সামারিতে স্বাভাবিকভাবে কি হয় ভাই, আমাদের একটা বড় একটা প্যাসেজ দিয়ে দেয়, তাই না? আমাদেরকে বড় একটা প্যাসেজ দিয়ে দেয়, প্যাসেজটা হচ্ছে আমাদেরকে পড়তে হয়। প্যাসেজটা পড়ে দেন হচ্ছে আমি ওইটার যে ভাবটা আমি বুঝছি ওটা আমি সংক্ষেপে আমি লিখি। সো কিভাবে করে আমি সামারিটা লিখবো? সো এই ওয়েটার মধ্যে আমাদের প্রথমে যে কাজটা করতে হয়, প্রথমে আমরা যে প্যাসেজটা দিছে সামারির জন্য, যে প্যাসেজটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, প্যাসেজটা হচ্ছে আমাদের ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, ভালো মতো পড়তে হবে। এবং প্যাসেজের যেসব মেইন পয়েন্টগুলো আছে, ঠিক আছে, আমি যখন প্যাসেজটা যখন পড়বো, সামারি যে প্রদত্ত প্যাসেজটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ওই প্যাসেজটার মধ্যে যে কি পয়েন্টগুলো আছে, যে মেইন পয়েন্টগুলো আছে, এগুলার আমার কি করতে হবে? এগুলার হচ্ছে আমার হাইলাইট করতে হবে। এন্ড দেন আমি কি করব? নিজের ভাষায় সামারিতে সবচাইতে বেশি তুমি নাম্বার পাবা কখন ভাই? অবিকল হুবহু কপি কইরো, মানে কইরো না, একদম হুবহু কপি কইরো না। তুমি যখন নিজের ভাষায় লিখবা, টিচার যখন তোমার খাতাটা কাটতে বসবে, সে যখন দেখবে তুমি নিজের ভাষায় লিখতেছো, তুমি নিজের ভাষায় যেই প্যাসেজটা দিছে, প্যাসেজের মূল ভাবটা নিজের ভাষায় এক্সপ্রেস করতেছো, দেন সে তোমার গুড একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবে। সো ডেফিনেটলি আমার কাজটা করতে হবে, আমার নিজের ভাষায় লেখার চেষ্টাটা করতে হবে, ঠিক আছে? স্বাভাবিকভাবে তুমি হচ্ছে প্যারাগ্রাফ, মানে সামারি অবশ্যই হচ্ছে আমরা প্যারাগ্রাফ আকারে লিখবো, কোনো পয়েন্ট আকারে আমরা লিখবো না, একটা প্যারাগ্রাফ আকারে লিখবো। আমি কিছুক্ষণ পরেই হচ্ছে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? এরপরে হচ্ছে হুবহু কোনো ওয়ার্ড বা সেন্টেন্স ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তুমি এইচএসসি পড়তেছো, তাই না? তুমি ডিরেক্টলি একটা সেন্টেন্স হুবহু তুইলা দিলা, মানে এখান থেকে, মানে এটা 20 লাইনের একটা হচ্ছে প্যাসেজ দিল, আমি এখান থেকে একটা লাইন তুলে দিলাম, এখান থেকে একটা লাইন তুলে দিলাম, এখান থেকে একটা লাইন তুলে দিলাম, হয়ে গেল আমার সামারি। ব্যাপারটা কিন্তু এরকম না রে ভাই, এরকম করলে নাম্বার পাবা না ভাই, ঠিক আছে? এবার হুবহু যদি কপি করে দাও, তাহলে তোমার আলটিমেটলি হইতেছে তোমার নাম্বার দিবে না। দ্যাট মিনস হচ্ছে হুবহু কোনো ওয়ার্ড সেন্টেন্স কপি করা যাবে না। তাহলে কি করতে হবে? হুবহু ওয়ার্ড সেন্টেন্স কপি না করে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে সিনোনিম ইউজ করতে পারি। আমরা বিভিন্ন ওয়ার্ডের সিনোনিম ব্যবহার করতে পারি। এটা কিন্তু একটু ডিফারেন্স আমাদের ক্রিয়েট করবে। আই থিঙ্ক আমার কথা তুমি বুঝতে পারছো। এরপর হচ্ছে সামারি প্যাসেজের 1/3 হবে, ঠিক আছে? 1/3 হওয়াটা ভালো। মনে করো তোমার সামারি যতটুকু, মনে করো এইটা হইতেছে তোমার সামারি, ঠিক আছে?
মনে করো এতটুকু, মানে এতটুকু তোমার সামারি, ঠিক আছে? তাহলে 1/3 মানে কি, এটাকে যদি তুমি 3টা ভাগে ভাগ করো, এই 1/3 হওয়াটা হচ্ছে তোমার ভালো। হ্যাঁ, মানে মানে তোমার মানে মানে সামারি মানে হচ্ছে বিশাল বড় একটা প্রবন্ধ এইরকম কিছু না, মানে সামারি তোমার যে প্যাসেজটা আছে প্যাসেজ থেকে 1/3 হওয়াটা এটা ভালো। হ্যাঁ, লুকস বেটার। ওকে, এরপরে সামারিতে যে কাজটা কখনোই করা যাবে না জানো, কি কাজ করা যাবে না সামারিতে? সামারিতে কখনো উদাহরণ দেওয়া যাবে না, এটা মার্ক রাখো। এইসব জিনিসগুলো কিন্তু সামারিতে কখনো কি দেওয়া যাবে না, কোনো এক্সাম্পল তোমাকে দেওয়া যাবে না, কোনো এক্সাম্পল তুমি সামারিতে দিবা না, এটা মানা। ঠিক আছে, তুমি কোনো এক্সপ্লেনেশন দিবা না, কোনো ধরনের ব্যাখ্যা দিবা না, কোনো ধরনের কোটেশন, কোনো ধরনের উক্তি তুমি করবে না, কোনো ধরনের কোয়েশ্চেন তুমি করবা না। ঠিক আছে, এই ধরনের জিনিস তুমি যদি করতে চাও ডেফিনেটলি তুমি ভালো মার্কস পাবা না, কিংবা তোমার ভালো মার্ক পাইতে প্রচন্ড লেভেলের একটা বাধা সৃষ্টি হবে। আমার কথা আশা করছি তুমি বুঝতে পারছো। এন্ড দেন হচ্ছে সিম্পল সেন্টেন্সে লিখা ভালো। হ্যাঁ, অনেকে তো ভালো হয়তো বা তুমি এত মানে এত স্মার্টনেস সেন্টেন্স তুমি ইউজ করতে পারছো না, তুমি চেষ্টা করবা সিম্পল সেন্টেন্সে লিখো। সিম্পল সেন্টেন্সে তুমি তোমার মনের ভাবগুলো বুঝাই লিখো। সো এটা মোটা সিম্পল সেন্টেন্সে লিখলে যখন টিচার ভাববে তুমি নিজের মতন করে লিখতে চাইতেছো, তোমার ভাষায় তোমার ভাবটা প্রকাশ করতে চাইতেছো, দেন তুমি একটা গুড নাম্বার পাবা। সো এটা হচ্ছে মোটামুটি ট্রিক্স। এই জিনিসগুলো যদি তুমি ফলো করো সামারির ক্ষেত্রে, এই যে রুলস গুলো আমি তোমাকে দিছি কিংবা এই ব্যাপার স্যাপারগুলো যদি তুমি ফলো করো, তাহলে ডেফিনেটলি হচ্ছে তোমার কোনো ধরনের কষ্ট হবে না, তুমি ভালো একটা মার্ক পাবা। সো সামারির জন্য আমি বিশাল বড় একটা সাজেশন আসলে তোমাদের রাখছি। এই দেখো অনেক বিশাল না, বেসিক্যালি 10টা থেকে 12টা আমি তোমাদের সামারি দিছি। এগুলো হচ্ছে যেগুলো পরীক্ষায় আসার মতো, যেগুলো পরীক্ষা আসবে, এখান থেকে আসার সম্ভাবনা তোমাদের সবচাইতে বেশি। সো আমি এগুলো একদম সবগুলো তোমাদেরকে দিয়ে দিছি। সো আমি তোমাদেরকে পড়াই দিব, তোমাদেরকে আমি একটা সামারি একটু করাই দেখাবো। ঠিক আছে, আমি তো তোমাদেরকে সামারি ট্রিক শিখাইলাম, এই যে পিডিএফ দেখতেছো এগুলো সবগুলো ভাইয়া তোমরা হচ্ছে পেয়ে যাবা। ঠিক আছে, আমি সামারি দিছি, সামারির সাথে হচ্ছে এটার আনসারটা কি তাও হইতেছে দিছি। তো সবগুলো হচ্ছে ভাই তোমরা পাই যাবা। সো আমরা আজকে হচ্ছে এখন একটা সামারি আমি কিভাবে করতেছি, কোন ওয়েতে করতেছি, তোমরা একটু করে ফলো করো। আই থিঙ্ক তোমাদের এই পিডিএফটা পাওয়ার পরে এখানে আনসার সহ দেওয়া আছে, কোনো ধরনের তোমার সমস্যা হবে না, তুমি ভালো একটা আইডিয়া পাবা। ঠিক আছে, এবং এইটা কিন্তু তোমাদের ফাইনাল একটা পিডিএফ এবং ফাইনাল একটা সামারি সাজেশনও বটে। ঠিক আছে, সো এনিওয়ে আমি হচ্ছে চলো আমরা খুব মজার একটা হচ্ছে আজকে সামারি করব। ঠিক আছে, আমাদের বর্তমান যুগ, আমরা বলি বর্তমান যুগটা হচ্ছে এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, রাইট? ঠিক আছে, কি বলছে এখানে ভাইয়া দেখি। Artificial intelligence has the potential revolutionize the way we learn and teach. ঠিক আছে, artificial intelligence has the potential to revolutionize the way we learn and teach. ঠিক আছে, তাইলে আমি আরেকবার বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা কিন্তু মেইন একটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এবং পড়তে একটা সম্ভাব্য বৈপ্লবিক একটা পরিবর্তন এনেছে। ঠিক আছে, এখানে এই জিনিসটা দেখো, পটেনশিয়াল, সম্ভাব্য, এটা মানে কি ভাইয়া, বৈপ্লবিক একটা পরিবর্তন, বৈপ্লবিক একটা পরিবর্তন আমাদের এনেছে। ঠিক আছে, অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম provide student with personalized learning experience. ঠিক আছে, as a tool in the classroom, অর্থাৎ একটা শিখন যন্ত্র হিসাবে, ক্লাসরুম একটা শিখন টুল হিসাবে এআই আমাদেরকে কি দিচ্ছে, ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ পার্সোনাল লার্নিং এক্সপিরিয়েন্স। এআই একটা স্টুডেন্টকে ব্যক্তিগত শিখনের একটা অভিজ্ঞতা দিচ্ছে। অটোমেট রিপিটিটিভ, রিপিটিটিভ মানে পুনরাবৃত্তি, রিপিটিটিভ, অটোমেট মানে কি, স্বয়ংক্রিয়, অটোমেট রিপিটিটিভ টাস্ক। ঠিক আছে, মানে স্বয়ংক্রিয় পুনরাবৃত্তিমূলক কাজ। এরপরে বলতেছে ভাইয়া এন্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং দিচ্ছে কি খুবই তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে কি, খুবই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিচ্ছে। এরপরে দেখো, হাউএভার, যাই হবে হোক, ইট হ্যাজ অলসো ইটস লিমিটেশনস। স্বাভাবিকভাবে প্রত্যেকটা কিছুর একটা সীমাবদ্ধতা আছে। আচ্ছা আমি একটু বুঝাই বলি, তুমি জিনিসটা একটু দেখো, তুমি তোমাদের হচ্ছে চ্যাট জিপিটি আছে না, তুমি চ্যাট জিপিটিতে যে কোনো একটা সমস্যায় তুমি পড়ছো, তুমি ডিরেক্টলি কি করো, ওইটাকে তুমি লিখে দাও, আমি অমুক অমুক সমস্যায় পড়ছি, এটা সলিউশন কি, অথবা অমুক অমুক জিনিস বুঝতেছি না, সে কি করে অনেক ধরনের রেফারেন্স দিয়ে তোমাকে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করে। অথবা তুমি যখন ছবি তুলে একটা মানে একটা কোয়েশ্চেন বুঝতেছো না, একটা ম্যাথ বুঝতেছো না, একটা একটা প্যাসেজ বুঝতেছো না, তুমি জিনিসটা ছবি তুলে দাও, সে তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছে। তার মানে একটা ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি, এবং তোমাকে কুইকলি একটা ফিডব্যাক হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার দিচ্ছে। ঠিক আছে,
এরপরে দেখো let us it has also its limitations এর কিছু লিমিটেশন আছে let us explore the pros and cons এটা একটা হচ্ছে ফ্রেজ এটা মানে কি জানো সুবিধা অসুবিধা pros and cons মানে কি ভাইয়া সুবিধা ও অসুবিধা ঠিক আছে এগুলো একটু মনে রাখবা pros and cons সুবিধা ও অসুবিধা এটা একটা ফ্রেজ let us explore the pros and cons of AI as a tool in the ক্লাসরুম তাহলে চলো আমরা একটু আলোচনা করি একটা ক্লাসরুমে শিক্ষণ যন্ত্র হিসেবে এআই এর সুবিধা অসুবিধাগুলো কি কি ঠিক আছে অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট ঠিক আছে অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট ঠিক আছে অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি এ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টর্স jobs and discuss the rule and discuss the AI could be a threat to teacher and instructor jobs and discuss the rule of edtech companies advance in this AI use case ঠিক আছে তাহলে এইখানে হচ্ছে আমাদের এখানে জিনিসটা দেখো এআই এক্স্যাক্টলি হচ্ছে মানে অনেকে মনে করতেছে কিন্তু এআইটা হচ্ছে তোমার এটা হচ্ছে অনেকে আমাদেরকে মনে করে কি এটা হচ্ছে তোমার মানে টিচারদের জন্য থ্রেট হবে মানে এআই যদি থাকে হয়তোবা এটা মানে শিক্ষা মানে যারা মানে শিক্ষক আছে এই শিক্ষকদের হচ্ছে তোমার মানে পড়ানোর তো কোনো প্রয়োজন হবে না ঠিক আছে শিক্ষক মানে স্টুডেন্টরা তো শিক্ষকদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এইরকম একটা থ্রেটেন ফিল করতেছে টিচার এক্স্যাক্টলি কিন্তু এরকম ব্যাপার স্যাপার না ঠিক আছে এটা কিন্তু যারা হচ্ছে ইনস্ট্রাক্টর আছে তাদের জন্য কিন্তু নতুন নতুন একটা দিগন্ত সৃষ্টি করতেছে যেমন অ্যাডটেক কোম্পানিজ যেমন আমরা একটা অ্যাডটেক কোম্পানিজ আমরা এআই ইউজ করতেছি ঠিক আছে আমরা বিভিন্ন এআই এর বিভিন্ন অ্যাডভান্সিং রুলগুলো ইউজ করে যেটা শিক্ষণ পদ্ধতি আছে এটা কিন্তু আমরা থ্রেট না এটাকে আমরা আশীর্বাদ হিসাবে ইউজ করে শিক্ষণ পদ্ধতিটাকে আরো আকর্ষণীয় এবং আরো সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পারতেছি এই জিনিসগুলো এখানে বলছে ঠিক আছে তারপর থেকে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং ঠিক আছে তারপর যে জিনিসটা বলো আরেকটা প্রধান শিক্ষা হচ্ছে এআই হচ্ছে একটা ব্যক্তিগত শিক্ষণ একটা অ্যাডভান্টেজ তোমাদের দিচ্ছে তারপর AI powered educational tools can analyze data on student performance and provide tailored support to improve their grades ঠিক আছে তো AI powered যেগুলো শিক্ষণ যন্ত্র আছে এগুলো কি করতেছে can analyze data মানে স্টুডেন্টের যেসব ডাটাগুলো আছে স্টুডেন্টের যেসব তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে কি করতেছে তথ্যগুলোকে হচ্ছে দক্ষতার ভিত্তিতে একটা স্টুডেন্টের পারফরমেন্সটা কি একটা স্টুডেন্টের ক্লাসের পারফরমেন্সটা কি সে কোন কোন জায়গায় বেটার এই দক্ষতার ভিত্তিতে তাকে কি করতেছে অ্যানালাইসিস করে প্রোভাইড টেইলার্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস এবং তাদেরকে বিশেষায়িত একটা তোমার সাপোর্ট দিচ্ছে সমর্থন দিচ্ছে সাপোর্ট দিচ্ছে কেন স্টুডেন্টগুলো যাতে তাদের গ্রেড ইমপ্রুভ করতে পারে সাপোজ মনে করো একটা স্টুডেন্ট ম্যাথে হচ্ছে খারাপ সে কেন খারাপ এই জিনিসটা হচ্ছে মানে অ্যাডভান্স টেকনোলজি কিংবা অ্যাডভান্স এআই তোমার তোমার টেকনোলজি দিয়ে তুমি হচ্ছে জাজ করতেছো সে এই কারণে হচ্ছে খারাপ সে হচ্ছে ওই জায়গায় তোমার ইমপ্রুভ করলো হ্যাঁ কেউ হচ্ছে ইংলিশে খারাপ কেউ হচ্ছে জিওগ্রাফিতে খারাপ কেউ তোমার ফিজিক্সে খারাপ কেউ তোমার কেমিস্ট্রিতে খারাপ কেউ হচ্ছে তোমার অন্য কোনো সাবজেক্টে খারাপ এইভাবে হচ্ছে তোমার যে অ্যানালাইজ করতেছে তোমার ডাটাগুলো অ্যানালাইজ করে তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে কোন কোন জায়গায় তোমার ডেভেলপ করতে হবে এই জিনিসগুলো এআই হচ্ছে তোমার ব্যাটার একটা কিছু তোমার প্রোভাইড করতেছে ঠিক আছে এই জিনিসগুলো তারপর হচ্ছে তোমাকে ইমিডিয়েট ফিডব্যাক দিচ্ছে এবং তোমার হচ্ছে এআই কি মানে তোমার কি করতেছে অ্যালোইং দেম আইডেন্টিফাই দ্য কারেক্ট মিস্টেকস ঠিক আছে তোমার ভুল কোনটা শুদ্ধ কোনটা এই জিনিসটা এআই হচ্ছে তোমার জাজ করতে হেল্প করতেছে ঠিক আছে another advantage আরেকটা বলি another advantage of AI is ability to automate repetitive tasks আরেকটা জিনিস কিরকম জানো তুমি এআই এর একটা সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজ কিন্তু এটা তারা মানে রিপিটেটিভ মানে একই কাজ বারবার করতে পারে রিপিটেটিভ টাস্ক মানে একই ধরনের কাজ তুমি বারবার দিলে তারা বারবার কিন্তু তোমাদেরকে এই সেম কাজটা তোমার করতেছে আবার আরো বেটার তোমাদেরকে রেজাল্ট দিচ্ছে ঠিক আছে ইট ক্যান গেট অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্ক ঠিক ওকে এই জিনিসটা হচ্ছে আমাদের যে কাজটা আমাদের করতেছে সবাই একটু মনোযোগ দিব এই জিনিসটা হচ্ছে আমাদের মানে আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট আমাদের ক্লাসে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে আমাদের ক্লাসের মধ্যে যে কুইজ গুলো আছে এই কুইজ গুলোকে কি করতেছে ভাই কুইজ গুলোকে মানে সে হচ্ছে তোমার হচ্ছে এই কুইজ গুলোর ক্ষেত্রে সে হচ্ছে কিভাবে এগুলোকে গ্রেডিং করা যায় কিভাবে নাম্বারিং করা যায় কিভাবে কোয়েশ্চেন করা যায় এইসব অনেকগুলো ব্যাপারে একটা টিচারকে হচ্ছে তোমার এআই তোমার মানে হেল্প করতেছে মানে তোমার অ্যাসাইনমেন্টে গ্রেড দেওয়ার ব্যাপারে বিভিন্ন কুইজের ব্যাপারে কুইজ মানে বিভিন্ন কুইজ কোয়েশ্চেন বলতে পারো ঠিক আছে এগুলোর ব্যাপারে ঠিক আছে সো এআই তো
মানে অটোমেট ভাবে রিপিটেটিভ বিভিন্ন কাজ করতেছে। এই জিনিসটা টিচারের আগে যেটা ম্যানুয়ালি করতে হইতো, এই জিনিসটা এআই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে তাদের স্টুডেন্টের গ্রেডিং করা, বিভিন্ন কোয়েশ্চেন তৈরি করে, এটা এআই স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক ভাবে হচ্ছে করে ফেলতেছে। এর ফলে টিচার হচ্ছে কি পাচ্ছে, একটা ফ্রি টাইম পাচ্ছে। ওই ফ্রি টাইমে টিচার তাহলে কি করতে পারবে, ওই ফ্রি টাইমে হচ্ছে টিচার টাইম ফর আদার টাস্ক, সে অন্য কাজ করতে পারবে। অন্য কাজ মানে কি ভাইয়া, সাচ এস লেসন প্ল্যানিং, সে হচ্ছে কিভাবে পড়াবে, সে একটা লেসনকে কিভাবে পড়াবে, কতটুকু আকর্ষণীয় ভাবে পড়াবে, এই জিনিসটা হচ্ছে সে প্ল্যান করতে পারবে। এন্ড প্রোভাইডিং মোর ওয়ান এন্ড ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্ট, ঠিক আছে, মানে মানে ওয়ান বাই ওয়ান, মানে সে হচ্ছে ওয়ান টু ওয়ান বলতে গেলে প্রতিটা স্টুডেন্ট এক একে প্রতিটা স্টুডেন্ট ধরে ধরে সে হচ্ছে তাদের সাথে কাউন্সিলিং করতে পারবে, তারে হচ্ছে মানে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে, যাতে হচ্ছে তার প্রতিটা জায়গায় মানে স্টাডির প্রতিটা জায়গায় সে যাতে গুড একটা তোমার সাপোর্ট টিচার থেকে পায়। দ্যাট মিনস এআই হচ্ছে আমাদের জন্য কোনো থ্রেট আসতেছে না, বরঞ্চ আমাদের কাজগুলোকে সহজ করতেছে, এবং আমরা আরো শিখার মধ্যে নতুনত্ব আনতে পারতেছি, আমরা শিখনের মধ্যে নতুনত্ব আনতে পারতেছি, এবং আমরা বেস্ট একটা হচ্ছে আমরা শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারতেছি। এবং যে সময়টা সেভ হচ্ছে, এই সময়টাও হচ্ছে আমরা ছেলে মেয়েদেরকে দেওয়ার মাধ্যমে, আমার স্টুডেন্টদেরকে দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে আরো ডেভেলপ করতে পারতেছি। এই জিনিসটাই হচ্ছে আমাদের এই প্যাসেজটার মূল ভাব। চলো তাহলে আমরা আসলে কিভাবে লিখতেছি, দেখো এই বড় একটা প্যাসেজ, ঠিক আছে, দেখো 1/3, ঠিক আছে, 1/3, বেশি বড় না, আমি 4-5 লাইনের মধ্যে হচ্ছে শেষ করে দিছি। কি বলছি দেখো, artificial intelligence, AI has the potential to change education by offering customized learning experience and to their work, ঠিক আছে, কাস্টমাইজড, ঠিক আছে, একটা বিশেষায়িত একটা সেবা দিচ্ছে এআই, ঠিক আছে। তারপর দেখো it can reduce teacher workload by হ্যান্ডলিং গ্রেডিং, ঠিক আছে। তাহলে কি করতেছে এক্স্যাক্টলি, আমাদের কি কি বেনিফিট দিচ্ছে, এটা হচ্ছে টিচারের ওয়ার্কলোড। একটা টিচারের হচ্ছে কি ভাইয়া, কাজের যেটা প্রেশার, এই প্রেশারটা হচ্ছে এআই আমাদেরকে কমাইতেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে হ্যান্ডেলিং গ্রেডিং, ঠিক আছে, মানে গ্রেডিং যেমন একটা টিচারের কাজ মানে তোমার কি থাকে, স্টুডেন্টদেরকে যে পরীক্ষাগুলো নিচ্ছি স্টুডেন্টদেরকে গ্রেডিং করা, এই গ্রেডিংটা সে হচ্ছে অটোমেটিক ভাবে সে করে দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে লেটিং দেম ফোকাস অন আদার টাস্ক, মানে এই জিনিসটা করে দিচ্ছে। দ্যাট মিনস টিচার ফ্রি টাইম পাচ্ছে, যার কারণে আমরা হচ্ছে যারা টিচার আছি তারা আরো অন্যান্য যে কাজগুলো আছে স্টুডেন্টদের, মানে লেসন প্ল্যানিং, তারপর হচ্ছে তাদের ওয়ান টু ওয়ান এডুকেশন, তারপর হচ্ছে তাদের বিভিন্ন প্রবলেম সলভিং, এইসব জায়গায় হচ্ছে আমরা ফোকাস করতে পারতেছি, ঠিক আছে। হাউএভার দে আর অটোমেটিং রুটিন টাস্ক, ঠিক আছে, দে আর অটোমেটিং রুটিন টাস্ক, ঠিক আছে। ইট ক্যান হেল্প স্টুডেন্ট ইমপ্রুভ বাই অ্যানালাইজিং, তারপর অটোমেটিং রুটিন টাস্ক যেগুলো টিচারদের হচ্ছে, টিচার বলো স্টুডেন্ট বলো, মানে রুটিন যেসব কাজগুলো আছে এটাও কিন্তু স্বয়ংক্রিয়ভাবে করতেছে। অ্যান্ড ইট ক্যান হেল্প স্টুডেন্ট ইমপ্রুভ বাই অ্যানালাইজিং দিয়ার পারফরমেন্স, ঠিক আছে, অ্যান্ড প্রোভাইডিং কুইক রেসপন্স। তাহলে এটা স্টুডেন্টদেরকে কিভাবে হচ্ছে হেল্প করতেছে, এটা স্টুডেন্টদেরকে হেল্প করতে, স্টুডেন্টদের যে কর্মদক্ষতা আছে কিংবা স্টুডেন্টের দক্ষতার উপর বেস করে এটা হচ্ছে তোমার কি করতেছে, স্টুডেন্টদের দক্ষতার উপর, সে ম্যাথে কেমন, সে ইংলিশে কেমন, সে ফিজিক্সে কেমন, সে জিওগ্রাফিতে কেমন, সে হিস্ট্রিতে কেমন, সে ইকোনমিক্সে কেমন, সে কোন কোন সাবজেক্টে কেমন, তার দক্ষতার উপর বেস করে এআই কি করতেছে, অ্যানালাইজ করে তাকে একটা তথ্য দিচ্ছে, তার ল্যাকিংস কোথায়, তারপরে ভালো জিনিস কোথায়, এই জিনিসগুলো এআই হচ্ছে তাকে তথ্য প্রোভাইড করতেছে, এবং এইটার উপর বেস করে কুইক রেসপন্স তোমার করতেছে, যেটা কারণে তুমি তোমার ল্যাকিংস গুলো বুঝে, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া কি কি বলতেছে, এআই মে টেক ওভার টিচার্স, মানে অনেকে ভাবতেছে ভাই এআই হচ্ছে আমার জব নিয়ে ফেলতে পারবে, আর এরকম কিছু না। এআই একটা টিচারকে অনেক সাহায্য করতেছে, স্টুডেন্টকে অনেক সাহায্য করতেছে, ঠিক আছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইট ইজ সাপোজ টু অ্যাসিস্ট টিচার ইন দেয়ার ওয়ার্কস, ঠিক আছে, মানে এটা আসলে টিচারদেরকে কোনো হ্যাম্পার করতেছে না, টিচারদেরকে কোনো ধরনের ঝামেলা তোমার করতেছে না, বরঞ্চ টিচারদেরকে বিভিন্ন জায়গায় আরো বেশি হেল্প করতেছে। টিচাররা স্টুডেন্টকে অনেক বেশি সময় তোমার দিতে পারতেছে। এইভাবে করে গুছিয়ে একটু লিখে দিবা 4-5টা লাইনে। আর তুমি যদি একটা সেন্টেন্স মনে করো তুমি পারতেছো না, ঠিক আছে, হুবহু সেন্টেন্স না তুললে সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে লিখবা, হ্যাঁ, একটু সিনোনিম ইউজ করবা, সেন্টেন্সগুলোকে একটু শর্ট করবা, সিনোনিম ইউজ করবা যত বেশি পারো, ঠিক আছে, অথবা মানে সেন্টেন্সটা যেইভাবে আছে একটু হালকা ভিন্নভাবে লেখার চেষ্টা করবা। আশা করি হচ্ছে তুমি বেস্ট একটা নাম্বার পাই যাবে। কয়েকটা জিনিস, কয়েকটা লাইন হচ্ছে নিজের মধ্য থেকে হচ্ছে তুমি হচ্ছে তোমার নিজের মধ্যে থেকে তুমি লেখার চেষ্টা করবা, এটা তোমাকে গুড একটা নাম্বার দিবে। এবং এখানে পুরো যেটা পিডিএফ আছে ইনশাল্লাহ তোমরা পিডিএফটা পাই যাবা, তোমরা হচ্ছে জানাবা, হ্যাঁ, তোমরা কমেন্টে জানাবা কাদের পিডিএফ লাগবে, অবশ্যই হচ্ছে সবাইকে পিডিএফটা দেওয়া হবে, এটা তোমাদের ফাইনাল পিডিএফ, সো ডেফিনেটলি হচ্ছে তোমরা পাবা। অ্যান্ড দেন যেই জিনিসটা করা তোমাদের আরো কি কি লাগবে, কোন কোন গ্রাফ চার্ট থেকে শুরু করে আরো কি কি লাগবে, অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।